আমি একটু শান্তি দিই, আমি একটু শান্তি দিই। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গল্প মানুষকে হাসাইতেও পারে, আবার কিছু গল্প মানুষকে কাঁদাইতে পারে, আবার কিছু গল্প মানুষের জীবনের শেষ পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে। তো আজ আমাদের সামনে একজন ভুক্তভোগী বোন দেখতে পাচ্ছেন। ওনার গল্পটা সম্পূর্ণভাবে একটু আলাদা। এই গল্প শুনে অনেক বিদেশি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা হয়তো বাবা মাকে বিশ্বাস করে জীবনের শেষ পয়সাটুকু কিন্তু বাবা মার কাছে পাঠিয়ে দেন, সর্বশেষ তারা নিঃস্ব হয়ে যায়। তো আজকের গল্পটা ঠিক একটু অন্যরকম, সবাই শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমাগো বাড়িটা লেগে লয়ে যায়। আর 88 বন্যার আগে যে আমার মেজে বোনের জামাই আমাকে আতালের যে গরু, দোয়াল গরু আর যত জমিন আসলো সব মাইসের কাছে রেহান রাইকে হে কয়ে যায়। যার পরে আমার বড় বোনের জামাই বলে যে হে তো জামাই, তা আমিও তো জামাই। আমার আব্বার কাছে মানে বাড়িটা লয়ে যায়। বাড়ি নেওয়ার পরে আমার মায়ের উপরে বহুত অত্যাচার হয়। যখন তার কোনো কিছু থাকে না, জায়গা জমি আর থাকে না, আমার বাবাই মাইসের খেতে খেতে কামলা দিয়ে খায়। মাইসের জীবনে জায়গায় আমার আব্বা কের খেতে কামলাও দেয় নাই, জীবনে কের কোনো কাজ কাম করে না। হে রাখছে মানুষের একে কাজ করাইছে। আমার মেজো বোনের জামাই যে যে খেতগুনি রাইখে হে টাকাগুনি নিল, হে আর ফেরত দেয় নাই। আমাকে যে বিপদ আপদ যে আমরা 5টা পেট চলে কিভাবে আমাকে দেখে নাই। এটা হলো যখন তার জামাইদেরকে জমি আগেই দিয়ে দিয়েছে, ঠিক তখনই তার এই পরিস্থিতি হয়েছে। জমিনটা আগে দিছে, যে জমিনটা এই মাইসের কাছে রেহান রাইকে টাকাগুনি নিচ্ছে। আতালের গরু আসলো আমাকে ভরপুর, দোয়াল গরু আসলো। হে গরুগুনি বিক্রি করে যে টাকাগুনি নিচ্ছে। তো আমার বড় বোনের জামাই বলতেছে যে হে তো জামাই, তা হেরে যদি সব দিয়া পারো রেহান রেখে কি আতালের গরু বেচছে, তা আমি কি দুষ করছি, আমার তো দিতেই হইব। তো এই যে বাড়িটা যে দিচ্ছে আমার মাই জানে না, আমরা ছোট ছোট, এই টাইমে এত বড় না, তা আমরাও জানি না। তো জানাজানি হয়ে গেছে, এই তো গ্রামের বাড়ি, এটা গোপনে থাকে না। জানাজানি হওয়ার পরে আমার মায়ের উপরে অত্যাচার। আচ্ছা, শুরুতে আরেকটু বলেন, আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 5 জন। আমরা ভাই বোন 5 জন। বোন কয়জন, ভাই কয়জন? আমাকে কোনো ভাই নাই। ভাই নাই, 5 বোন। 5 বোন। আমার আব্বাই ছোট থাকতে আমার দাদি বিয়া বইছে সাইজা বোনের জামার কাছে। আমার দাদি মেজু, আমার নানি হইছে বড়। আমার দাদির বিয়ে হয়েছে ছোট বোনের জামার কাছে। আচ্ছা আচ্ছা। ছোট বোনে মারা গেছে, যে বসন্ত উঠছিল ওই টাইমে ছোট বোনে মারা গেছে। 2টা ছেলে রাখে, একটার নাম আনিল, একটার নাম হাকি। 2টা ছেলে রেখে মারা গেছে মতন। তো ছোট বোনের জামার কাছে বিয়ে হয়েছে আমার আব্বারে হ্যাঁ নানাই পালতো। হ্যাঁ নালাই। আপনার যে দাদু, আপনার যে দাদি, ওনার তো ইয়ে ছিল না, মানে জামাই ছিল না, না জামাই না থাকার কারণে ছোট বোনের জামাইর কাছে বিয়ে হয়েছে। আব্বার বাবা যে মারা গেছে ও বসন্ত ইটে মারা গেছে। জি। তো আব্বার পালতো, আব্বার নানাই পালতো। নানাই পাইলে বড় করছে। তো আমার দাদি বিয়ে বসার পরে আমার আব্বার নানাই দেয়া নাই, আমার আব্বার নানাই পালতো। মইনট নিয়ে মুরিদ করায় আনছে, কান্দে করে নিয়ে মুরিদ করায় আনছে সাইনাল ফকিরের দরবারে নিয়ে। যাক এটা গেছে হে 4.5 পাগি জমিন। আমার আব্বার চচালা একটা ঘর এখন আছে। ঘরটা বিক্রি করে আমার আব্বার খরচ খাইব, আমার হতালো কাকারা খরচ খাইব, তার মধ্যে আমি দেই নাই।
আমি যাইয়া পুলিশের কাছে ডাইরেক্ট কমপ্লেন করুনে এই ঘরটা বিক্রি করা পারে নাই কে জি গেছে। এখন ঘরটা আছে বর্তমান আর 4.5 পাগি জমিন, আব্বার 2 পাগি জমিন আর মোল্লাকান্দা আসলো এমনি আব্বার জমিনে সম্পূর্ণ জমিন রাখকে আমার মেজো বোনের জামাই কুয়েত যায়। কুয়েত যাওয়ার পরে বড় বোনের জামাই বাড়িটা লয়ে গেল। এ আমাকে উপরে অত্যাচার জুলুম অত্যাচার আমাকে গেটি ধরে ধরে বাড়ি করে দেয়। কে বাড়ি করে? আমার হতালো কাকারা। জি আমার হতালো কাকারা বাড়ি করে। তো আমার আব্বাই খাই পরত দেয়, মাইসের খেতে খেতে পরত দেয়া খায়। তাই আমি বলছি এখন তো আমার আব্বার যাই আমাকে খাওয়ানোর মতন এই শক্তিটা আছে। যে সময় এই শক্তিটা না থাকবো এই সময় কি করবো আমরা তো খালি মেয়ে মানুষ। তার জমিনও ছাড়াই পারে না, খেতে গুনে কোনো দানও আহে না যে খাইব। তাই আমি বলছি মা এই ক্ষেতটা ছাড়াই দিব আমার মেজো বোনের জামাই। তো আজকে 6 বছর হয়ে গেল আমাকে ওই ক্ষেতটা ছাড়াই দিতে আসে না। আচ্ছা আমাদের বলাতে বলে যে কট লাগায় কিংবা আপনার ওই যে বিভিন্ন মেয়াদি যে জমিটা লাগায়, এই জমিটা লাগানোর পরে এইটা আপনার কি টাকা ফেরত দিলে জমিটা নিজের আসবো। জি জি টাকা ফেরত দিতে পারে না। মানে আমরা 5টা আমার 3 বোন, আমার মা আব্বাই 5টা পেট চালাইতে আছে। এখন কি করব? এখন আমি এর সামান্য হয়েছি মতন, আমার মেয়ের সামান্য 12 বছর। আগে তো বয়স তো দেখে নেই, বিদ্যা যে কোনো টাইমে যাওয়া গেত। ওইসে মতন আমার বড় বোনের জামাই চাল করে আমার কাবিন করে রাখলো। আর কি আমি বাহিরে যাওয়া লাইন করলো আমার যাইবার দিব না। তো কাবিন করে রাখলো। তো আমি যাবো না, আমার জোর করে আমার দিয়া দিব, আমার জোর জবরদস্তি দিয়া দিব। তা আমার মাই তো দিব না, আমিও যাব না, আমি পলাই জায়গায় জায়গায়। এটা কি দেশে বাইরে যাওয়ার জন্য প্রক্রিয়া চলছিল আপনার? মানে চেষ্টা করছিল আপনাকে দেশে বাইরে পাঠানোর জন্য এরকম কিছু? পাঠানোর জন্য হ্যাঁ জোর করে আমার দিয়া দিব। তো আমার মায়ের না করে না, আমি দিব না। দেশের বিদেশে যেতে দিবে না? না না, আমার জামাই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে হওয়ার পরে আপনার জামাই বাড়ি যেতে দিবে না? যেতে আমিও যাইতে চাই না, আমার মায়ের দিব না। তারপরে কি করছে আমার কাকারা বলে একটা বিচার বসামু। এই বিচার বসায় এর আগে ওই যে আমার যে বোনের জামাই, আমার মায়েরে মারতে গেছিল। দরজা লাইতে দরজা বাইরে আমার মায়েরে মারবো, কারণ বাড়ি হয়েছে আমার। তুই আমার বাড়িতে থেকে বাইরে এ বাড়ি হয়েছে আমার, তুই তো জানোস। আমার মায়ের তুই মুই করে কয়। তখন আমি জামাই বাড়িতে যাইতে চাই না, আমার জোর করে দিব। মানুষ লয়ে আসে, এই সময় তো পানি ছিল, পানিতে বুট ভরে ভরে মানুষ লয়ে আসে। তো আমার কাকারা বলে একটা বিচার বসাই। তো আমার মেজে বোনের আনছিলাম, আর আমি কই কি আমাকে তো ভাই নাই, এমন আমার মায়ের দরজা ভাঙ্গে মারতে গেছে আমার বড় বোনের জামা আমাকে বাড়ি থাকতে। বাড়িটা ওর দিছে। আচ্ছা এটা কেন মারতে গিয়েছিল আপনার মাকে? মারতে গিয়েছিল আমার মায়ের কয় বাইরে, এটা আমার বাড়ি, তুই তো জানোসই, তোর বাইরেই তুই বনে। এটা কি আপনার বাবা তখন ছিল নাকি ছিল না? আমার বাবা ছিল, আমার বাবা মারা গেছে 3 বছর হয়েছে। আমার মাই মারা গেছে 18-19 বছর হয়ে গেছে। কারণ তারপরে আমার মেজো বোনের আনছিলাম। বোনের জামাই যখন আমাকে নিজের বাড়ি মারামারি করব, তা আমরা 2 বোনে ধরুম, ওরে ধরে মার দিব। এটা আপনাদের একটা প্ল্যান ছিল? এটা একটা ছিল যে আমাকে গ্রাম ছোটকাল থেকে বড় হইলাম, আমার বাপের নানার বাড়ি নানার এলাকা হইলে কি যাই। তারপরে আমরা গেছি মতন আমার বোনের আমার 2টা কথা বলার মাত্র আমার চতুর্দিক দিয়ে আমার যে কাকারা আছে, স্বাস্থ্য বাইরে আছে, সিনাই ধরে হেলাইছে। আমাকে লড়ার ক্ষমতা নাই। আমার মেজো বোনে
ওরে থাপুর দিছে আগে, 2টা থাপুর দিছে মতো হাবুলের গালের মধ্যে চটকানা মারছে। তা আমার বোনও 2টা থাপুর মারছে, হাবুলের 2 গালে 2টা থাপুর মারছে। এটা কি আপনার বড় বোনের জামাই? হাবুল হইছে আমার দাদি যে বিয়া বইছে হের ছেলে, হেরে থাপুর দিছিল 2 গালে। তো থাপুর দিয়ান মাত্র ওরেও 2টা থাপুর দিয়ে ওরে গেটি ধইরা হেসে একটা আকড়া আছে, আকড়ার উপর দিয়ে ওরে জামাই বেতে পাঠাই দিছে। সে বিয়ে হইছে, তো জামাই বেতে পাঠাই দিও না, সর দেওয়ার বাসর আইলো, বিচার হইলো, বিচারের মধ্যে আমরা মার খেলাম, আমরাই মাপ চাইলাম। হাবুল আনি ফাঁকি পায়, মাপ চাওয়ার পরে ফিরে শ্বশুরারি আমি যাম না, আমার জোর করে দিব, আপা বাইন্দা দিব, যাবো না আমি। হাবুল কয় তো বিচার দিব, বিচার বহাই। বিচারের মধ্যে যে রড বাউ করে রাখছে আমরা জানি না। জি, বিচার বসান মাত্র আমার বড় বোনের জামাই বলে, বড় বোনের আমার সিরকেটের প্যাকেটটা তুমি লয়ে আসো। কিসের প্যাকেট? সিরকেট। এটা কি আবার? সিরকেট যে খায়, ও সিগারেট। হ্যাঁ সিগারেট। জি, এই প্যাকেটটা লয়ে আসো। আমার বড় বোনে যদি ধরে মারধর করে। সিগারেট প্যাকেটটা আনতে যান মাত্র আমার মায়ের ছিনাই ধরে হারাইছে, রড দেয়া বাড়ি কয়কার। আমার আব্বাই গেছে, আমার আব্বার সহকারে রড দেয়া বাইরেছে। বাইরানোর পরে তারপরও আমি যাম না, মায়ের তো খাইছি আমি যাম না। আচ্ছা, এই মাইটা হলো কেন? আপনাকে আপনার মাকে মাইটা দিল যে আসলে এই মানুষ নাই, আমাকে মানুষ নাই, এর জন্য মাইট হইল না। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য আসলে ওই যে থাপুরটা মারছে, হাবুল মারবো, কিন্তু হাবুলটা আমরা মারা পারব না। হাবুল হইছে যে বিয়া বইছিল আমার দাদি, হের স্বামী ওই যে ছোট বোনের জামার কাছে, ছোট বোনের জামার ঘরে। জি, হ্যাঁ, হাবুল, রপে, রুপি, জয়তন, 2 মেয়ে 2 ছেলে। আর হের বোনের ঘরে আমি ফাঁকি। জি, আচ্ছা, তো গেল ওই কাহিনী। মায়ের যখন খাইছি তো আমি বিদেশ যাম, যেমন আমি বিদেশ যাম। আপনি যাবেন ওরকম একটা টার্গেট নিয়েছিলেন যে দেশের বাইরে আপনি আমার যদি মাইরও ফালায় কিন্তু আমি বিদেশ যাম। বলছে 4.5 পাখি জমি তো জীবনও ছাড়াই পারবো না, আমাকে পেটি চালাইবো না, 4.5 পাখি জমি ছাড়াইব। পুরো ক্ষেত থোয়া, কোনো ক্ষেত আমাকে নাই। অনেক কি বলছে, এই জমি বিক্রি করছে আমার আব্বার মামাতো ভাইয়ের কাছে। কে বলছে এটা? আমার আব্বার মামাতো ভাই কিনা নিছে জমিনটা কিনে নিছে, আমার আব্বাই খাইতে আছে আর কি, বর্গার মতন বুঝলে আমার আব্বারই দিছে, খাইতে আছে। এখন হাবুল রপে আমি ফাঁকি বলছে, তোর ঘরে 5টা কাল সাপ, 5টা কাল সাপ দিয়া তোর ধ্বংস করাম মা। কিন্তু এটা মায়ে যে হুঁশিয়ার হয়ে যাইব, আমার মায় এই বেরেনটা খাটা নাই। 5টা কাল সাপ দিয়ে ধ্বংস করবো, বড় বোনের জামাইরে দিয়ে আমি বিদেশ গেছি মতনই, বড় বোনের জামাইরে দিয়ে বাড়িটা বেচায়, আমাকে বাড়িটা বিক্রি করানোর পরে মা আমি খাই না খাই আমার বাড়িটা আমি চাই মা। আর গেছি আমি 1 বছর হয়েছে, আমার বেতন হয়েছে 3000 টাকা। ম্যাডামের কাছে হাতে পাই ধুয়ে টাকা নইছি 50,000 টাকা নইয়া হেসে দিলাম, আনছে। এটা হলো আপনি দেশের বাইরে যাওয়ার পরে? বাহারেন যাওয়ার পরে আমি বাড়িটা ফেরত আনলাম। এটা বাহারাইন যে গেলেন আপনি, এটা কিভাবে গেলেন? 4.5 পাখি জমি বিক্রি করলো। এটা কার জমি? ওই যে যেখানে জমিটা আমার আব্বার নানাই দিছিল, জমিটা তো থুয়া।
ওই যে আমার বোনে জামাই থুয়ে গেছে আর ছাড়াইতে নাই, ছাড়াইতে পারে না, খালি 4.5 ভাগ জমিন না আমাগো যত জমিন আছে সব মাইশের কাছে রাইখা টাকা নইয়া আমাগো আতালে গাই আসলো দোয়াল গাই যে দুধ দেয়, জি এই গাইগুনি বিক্রি করে পুরা তাল খালি করে গেছে। আর আমাগো দ্বিতীয়বার পিছনে ওই ঘুরে নাই যে ওরা কি বাঁচলো না বললো। এটা হলো আপনার বড় দুলাভাই, মেজো দুলাভাই, মেজো দুলাভাই, মেজোদা। উনিও দেশের বাইরে চলে গেছে আপনাদের এই জমিগুলা কট রেখে। হ্যাঁ, এটা আমি অভাবে পড়ে গেছি আমরা, হয়ে গেছে 88 বন্যার আগে, আজকের কথা না, এটা আমরা ছোট ছোট। জি। তারপরে আমি কিনলাম বাড়িটা, বিক্রি করলো। এই বাড়িটা কি করছে আমার বোনের মেয়ের নামে দিয়ে তারপরে আমার আব্বারে দেয় রেজিস্ট্রি করে। হে দলিলটা টিকে নাই। কোন দলিলটা এটা? যে দলিল যে আমি রেজিস্ট্রি করবার আব্বারে দিলাম খরচের টাকাটা, হে দলিলটা টিকে নাই। বোনের মেয়ের নামে দিয়ে তারপরে আমাকেও দেয় রেজিস্ট্রি করে, আমার আব্বার দিছে রেজিস্ট্রি করে, তো টিকে নাই এই দলিল। আমার মায়, আচ্ছা মানে টোটালি কথা হলো আপনার বাবাকে জমিন দলিল দেওয়ার আগে উনি আবার আরেকজনের কাছে জমিনটা দলিল দেয়। যে বাড়িটা আমি গেছি বাহারেন যাওয়ার পরে আমাকে বাড়িটা বিক্রি করব আমার বোনের জামাই, জি আমার বড় বোনের জামাই বিক্রি করব, বাড়ি বিক্রি করব। এখন আমার মাই বলতেছে, মা আমি না খেয়ে থাকি তারপর বাড়িটা আমি কিনি, তুমি টাকা পাঠাও মা, যেমন তুমি আওলাদ করে হাতে ধরে পাই ধরে তুমি টাকা পাঠাও। আমি গেছি 1 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1 বছর হয়েছে, তাই আমি আমার ম্যাডামের হাতে পাই ধরে তাই আমি 50,000 টাকা পাঠাইছি। আমি 50,000 টাকা পাঠাইছি, তো ওই টাকা দিয়ে আমার মা আরো কিছু মানে আওলাদ করছে, আমার মামার কাছে গণিকের কাছে টান দিয়ে এই বাড়িটা কিনছে। আমার মায়ের বাড়িটা কিনে আনছে, হে বাড়িটা কি করছে আমার বড় বোনের জামাই, আমার কাকারা জানে, এটি আমার শতালো কাকারা জানে। তাই বাড়িটা আমার বড় বোনের মেয়ের নামে দিয়ে তারপরে আমাকে দিছে রেজিস্ট্রি করে। তো বড় বোনের মেয়েটা টিকে গেছে, তা আমাকে ওটা ঠিকে নাই। জি, তার মানে ওটা হলো প্রথম দলিল আর আপনাদেরটা হলো দ্বিতীয় দলিল। হ্যাঁ, তো আমার মায় যেসম সুস্থ এসম আমি বলছি, মা আমার তো আইলাম 16টা বছর হয়ে গেছে, মা আমি দেশে ফিরি, আমার 16 বছরে যত কার্টন আমার সামান হইছে সব আমি পাঠাই দিছি, অনখালি টিকিট করুম আমি। আমার মাই বলতেছে বারিন্দাটা দিয়া তুমি দেশে আহ। এর ভিতরে ওই বাড়িতে আবার ঘরও করা হয়েছে, বারিন্দা করবো যে তুপা নাইলে সমস্যা হয়। আচ্ছা, তাহলে তুমি বারিন্দা করবা, তো আমি বাইতে আসি। আমার কাছে 14 ভরি স্বর্ণ সিলিটটা আসলো আমার স্বামী ছিঁড়ে ফালাই দিছে, নেশা কর না। আজকে আপনাকে কাছে আমি পোষায় পড়তাম, দেহে পড়তাম, এই 14 ভরি স্বর্ণ আমি দেশে আসার আগে আমার মা স্টপ করে হালাইছে, 1 সাইড অবশ হয়ে গেছে। আমার মায়ে কথা বলা পারে না, 16 বছরের কামাই আমার বাপের কাছে। আমি জানি না এমন হইব, আমি বহুত বলছি, মা আমার কাকাগো কথা শুনে আমার বাপে তুমি অত ভরসা করো না। আমার মায়ে স্টপ করে হালাইছে, কথা বলা পারে না। পরে আমি আমার মেজো বোনের দেশে বলে, তুই যদি মায়েরে দেখতে চাস তুই দেশে আয়। তারপরে আমি দেশে আইছি মতন আমার আব্বা আমার দেয়া পারে না, আমার আব্বা আমার দেয়া পারে না। তুই কে লিগাইছে দেশে? টাকা নাই, তুই কে লিগাইছে দেশে? তুই একটা মানুষ অসুস্থ হয়েছে, একটা রোগী পালুম, তুই কে লিগাইছে? তুই থাকিয়ে তুই টাকা পাঠাবি। আচ্ছা, এটা হলো আপনি দেশের বাইরে যাওয়ার পরে প্রায় 14 বছর পরে এই ঘটনাটা। 16 বছর পরে আপনার বাবা মা চাচ্ছে যে আপনি এখনো বাইরে থাকেন। আমার বাবা
আমারে দেখা পারে না, তুই বাইরে যা, রুগী কেমনে পাঠাম? আমি টাকা পাঠাইছি না আব্বা, 16টা বছর আমি কাম করছি, আমি তো টাকা পাঠাইছি। কয় টাকা নাই, টাকা খেয়ে ফেলাইছি, টাকা খেয়ে ফেলাইছি। মানে খালি চাপের বেঁধে রাখে আমারে। পাসপোর্ট বানাবে নিয়ে কয় আমারে, তো আমি পাসপোর্টও বানাইছি, তো আমি মাইরে কে পালবো? আমি 16টা বছর পরে আমি মাইরে পাইছি। কি করছে আমার বাপে, যাইয়া টাকা গুনে আমার ছোট বোনের নামে দিয়ে দিচ্ছে। সব টাকা? সব টাকা। কত টাকা হবে অনুমানিক? 80 লাখ টাকা। 80 লাখ টাকা? এটা হলো সম্পূর্ণ আপনার কামাইয়ের টাকা? আমার কামার টাকা। আমি সব টাকা জমি রেখে দিয়েছিলাম, এটা গেছে। আমি ইয়া খান, গ্রামের সমাজে সবাই ডাকে ইয়া খান ভাই, আমি ব্যাংকে গেছি। বিচারের ডেট দিছিল, বিচারের ডেট দিছে সমাজের মানুষ, কয় আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন। হেরে অ্যাকাউন্ট নাম্বারটা গ্রামের 5 জনে আমার হাতে দিল। সকালবেলা আমার আব্বা ব্যাংকে যা কয় আমার অ্যাকাউন্ট হারান গেছে, আমার আর্জেন্ট টাকা উঠাই তুইও। অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকে যাইয়ে নতুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সম্পূর্ণ টাকা উঠাই হেলাইছে। 70,000 টাকা ব্যাংকে রাইকে টাকা উঠাই হেলাইছে। তা আমি গেলাম, ইয়া খান ভাই আর আমি। আচ্ছা, আপনি কি দেশের বাইরে থাকার অবস্থায় আপনার বাবার কাছে টাকা পাঠাইতেন? সম্পূর্ণ টাকা আমার মাইরে দিয়ে চাইলো, তো মাস শেষ আমার মাইরে দিয়ে চাই আনতো। আমার যে বাড়ির বোন আসল, বোনটার আমি জিগাই দিতাম যে এত লাখ টাকা পাঠাইছি আমি, যে এত হাজার টাকা পাঠাইছি, লাখ টাকার উপরে কোনো পাঠাইতাম না আমি। আচ্ছা, আপনি কি কাজ করতেন? আমি 3 মাসের 4 মাসের টাকা জমাইতাম, বাসা বাড়ি কাজ করতাম। 3 মাসের 4 মাসের টাকা জমাইয়া এক লগে 1 লাখ টাকার মতন, 90,000 1 লাখ যেমন হইতো, আমি 4 মাসের টাকা এক লগে বুট করে পাঠাই দিতাম। এভাবেই পাঠাইতাম সবসময়। আর আমি যে দেশে গেলাম ব্যাংকে, তো ইয়া খান ভাই আর আমি গেছিলাম। আব্বার লগে 3টা লোক গেছে, 2টা গুন্ডে। আমি বাড়িতে থাকা পারি না, সত্য কথা, আমি বাড়িতে থাকা পারি না। আমার বাপে আমার যে ছোট বইনে গুন্ডা ভাড়া করে লয়ে, এমনকি আমার এলাকায় আমার মেজো বোনের কাছে আসিলাম পরে 2 মাসের মতন, 2 মাস কি 3 মাস এরকম হইব। তারপরে ওখান থেকে বাড়িতে থেকে এই গ্রামের 5 জনে যে আমার 1 পাগি জমিন লেখা দিল, ওই ব্যাংকের টাকা তো উঠাই লাগছে। আমার বাবাকে আমি উঠাই নেই। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার বাইরেছে, এই মেয়ে আপনি তো টাকা কালে উঠাই লয়ে গেলেন, আপনি কেন মিথ্যা কথা বলছেন? বলার পরে আমার আব্বাই কোনো কথা বলল না। আচ্ছা, এই টাকাগুলা কাকে দেওয়া হয়েছে এই বিষয়টা হলো? এই টাকাগুনি আমার ছোট বোনে অ্যাকাউন্টে টাকাগুনি দেওয়া হয়েছে। সেই টাকাগুনি অন্য ব্যাংকে, কোন জায়গায় এই ব্যাংকটা কলেক্টর ব্যাংকে রাখছে, মানে ট্রান্সফার করে দিয়েছে এরকম কিছু? হ্যাঁ, কলেক্টর ব্যাংকে রাখছে। এখন আমার বাবা গ্রামের 5 জন আমার নইয়া বসলো রাইতে। বসার পরে এই 70,000 টাকা আসলো। ইয়া খান ভাই বললো যে তোমার আব্বার, এই ব্যাংকের ম্যানেজার বললো তোমার আব্বার অ্যাকাউন্টটা চেঞ্জ করে তোমার নামে আমি দিই। অ্যাকাউন্টে 70,000 টাকা জমা রইল মতন। গ্রামের 5 জনে বসলো। গ্রামের 5 জনে বসার পরে তো ব্যাংকের টাকাগুলি সরাই ফেলাইছে, ওরে কি দিবে দেও। তো মার নামে যে 1 পাগি জমিন আসলো, এই 1 পাগি জমিন, 2 পাগি জমিন আসলো, 1 পাগি জমিন আমার ছোট বোনে লেখা লই গেছে। আর 1 পাগি জমিন আছে, 1 পাগি জমিনে থেকে গ্রামের 5 জনে আমার দিল। আচ্ছা, ভাই বোনদের ভিতরে মানে আপনার 5 বোনের ভিতরে আপনি কত নাম্বার? আমি 3 নাম্বার। আপনার পরে 2 জন আছে? আমার পরে 2 জন, আমার আগে 2 জন। আচ্ছা, তারপরে আমার 1 পাগি জমিন দেওয়ার পরে 1 পাগি জমিন বিক্রি করে এই যে আমার বিয়া দিল, দলিল লইছি আমি। আমার বিয়া দেওয়ার পরে
আমার মেজো বোনের জামাই বলে এই জমি তো অন্য বিক্রি করবি, লগে লগে দখল করব, আর বাবাই ক্ষেত্রা খেয়ে পারবো না। তো তুই যদি আমারে দেস তাইলে বাবাই বুইনা খেয়ে পারবো, বাবাই চলা পারবো। তখন ভালো কথা। তাই আমি কই কি 1 পাগি জমিন কি আমার 16 বছরে কামাই গেছে গা, আমার লাগবো না, তুই 1 পাগি জমিন নে, মায়ের একটু দেখে রাখিস। মাই বহুত কষ্ট করছে। আমার মেজো বোনের বলে এটা আমার স্বামীর বাড়ি, জায়গা দেওয়া যাইব না, জায়গা দেওয়া যাইব না। আমি জায়গা পাইনি, আমার মায়ের পুলিশ পাঠাইছে, আমার বাপে পুলিশ পাঠাইছে। যে এলাকার 5 জনে যে আমার 1 পাগি জমিন দিল নইয়া কয় ছিটারি করে জমিন লয়ে গেছে আমার ছোট বোনে, আর আমার বাপে পুলিশ পাঠাইছে। গ্রাম বইরে পুলিশ আমার দাবড়াইছে। ওটা তো হইছে যাই মহি করে নাম, মহি কাকায় হে সাহায্য করছে আমারে, আমি মিথ্যা বলুম না, হে বহুত হেল্প করছে। গ্রামের 5 জনেই হে বইছে। হে দেখে হের বাইরা বেটার কাছে আমার বিয়া দেয়া দেয়। 1 পাগি জমিন বিক্রি করে আমি 3,90,000 টাকা দিছি। আমার মেজো বোনের জামাই যে জমিন নিছে, খালি জমিন না, আমার মায়ের নামে যে খেত এই বাড়ির জায়গা ছিল, আমার এই জায়গা সহকারে রেজিস্ট্রি করে লয়ে গেছে আমার মেজো বোনের জামাই, কিন্তু আমার জানা নাই। এটা চুরি করে পরে। এটা কখন নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমার বিয়ের আগে। আপনার বিয়ের আগে? হ্যাঁ, আমার বিয়ের আগে এটা লয়ে গেছে। তাই আমি জানি না যে ওই বাড়ির জায়গা রেজিস্ট্রি করে নিচ্ছে মেজো বোনের জামাই। ওখানে যে 2 পাগি জমি, 1 পাগি জমিন যে নিয়ে হে আমার টাকা দেয় না। ওখানে আমার মেজো বোনে বলে যে এটা আমার বাপেরও জমিন, এটা আমারও বাপ, খালি তোর তো বাপ না, টাকা দেয় না, খালি ঘোরায়। পরে এই 4 বছর পরে আমি গ্রামের 5 জনই টাকাটা আমি উঠাইছি, একটু রেশারেশি ওঠানোর পরে একটু রেশারেশি। তো আমার মেজো বোনের জামাই হে আমার বাবা অসুস্থ, আমার বাবাই যে অসুস্থ বিছানা পড়ে গেছে। আমার এর মধ্যে কাহিনী আছে যে আমার বাবা যে এতদিন আমার মা যে মারা গেল, আমার মাইগুলো বহুত কষ্টে মারা গেছে। আমার মা একলা করে খাইলা করে মারা গেছে। আপনার বোনেরা কেউ দেখে নাই? আমার এলাকায় যদি যান আপনারা জানা পারবেন, আমার বোনেরা কেউ দেখে নাই। আর আমি বাড়িতে টিকা পারি নাই, এমরাতে আমার গুন্ডা আহে মারবার, এমরাতে পুলিশ দাবড়ায়, আমি বাড়িতে থাকা পারি নাই। মায়ের কাল থাকবার চাইছিলাম আমি মার পাশে। তো এই দেখে আমি সইরা গেছি। অনেক যে মহি খান এই কাকাই বলছে দেখ তোর হাতে টাকা নাই, ওই যে হুন্ডা লইয়া 4-5টা করে বেটা ঘর লইয়া হে ঘরের ভিতরে, লোক ভালো না, এ গাঙ্গের উপর বাড়ি, ইসলামপুর ওদিক বাড়ি, তো ওই লোক ভালো না, তুই সইরা যা, তুই সইরা যা। আপনাকে একটা ভালো বড় মানুষ দিল। হ্যাঁ, তুই সইরা যা। মাইরে তুই আমি সইরা গেলাম গা, মেজো বোনের কাছে যাই উঠলাম। ওখানে মেজো বোনে ওই বাসায় থাকি আমি বিচার করি যে গ্রামের 5 জনের নিয়ে দেয়। ওখানে যে জমিন ডালে এরকম করলো না, তারপরে আমার বিয়ে দিল মেজো বোনের জামাই বাড়ি থেকে জোরে নেই না, আমার বিয়ে দিল মহি কাকা। এটাও ও আচ্ছা আচ্ছা, আপনার কাকা? হ্যাঁ, মহি কাকা। আব্বার মামা তো ভাই লাগে হেরা। তো বিয়ে দেওয়ার পরে এই জমিনটা তো আমার বোনে নিল, বিয়ে দেওয়ার পরেই দেয়া নাই, 4 বছর পরে টাকাটা উঠাই দিছে। 5 জন নইয়া উঠাইছি, বহুত কষ্ট হয়েছে টাকাটা উঠানে, ওই দিব না টাকা। আর বাড়ির জায়গা লয়ে গেছে এটা আমরা জানা পারছি, এই দলিল আছে। তো নেওয়ার পরে এই 3,70,000 এই 90,000 টাকা আমার স্বামীরে দিছি। তো আমি কি করছে আমি জানি না, আমি আমার স্বামীর বাড়িতে আমি টিকা পারি নাই, আমার স্বামীর ফ্যামিলি ভালো না। আমার যে স্বামীর ফ্যামিলি ভালো না, খালি আমার মুখে একা শুনবেন না, আমার জাল আছে, আমার জালের মুখে শুনবেন আমার স্বামীর ফ্যামিলি কিরকম।
আমি মিথ্যা কথা বলুম না, আমার লগে যে যতটুকু জিনিস আসলো, আমার গলে একটা চেন আসলো, আমার কানে একটা পাশা আসলো, পরে এই 1.5 ভরির 2 ভরির মতন আসলো, এটি আমার লগে আসলো, এটি চুরিও নাই। আর যেটি ব্যাগের মধ্যে 14 ভরির জিনিস আসলো, ওটি আমার ব্যাগ সহকারে লয়ে গেছে। এটা কোথা থেকে নিছে? এটা আমার বইনে, আপনার বোনে বিয়ার আগে নিছে। বিয়ার আগে। এটা কোন বোন? আপনি কি জানতে পেরেছেন? যে বইনে ব্যাংকের সম্পূর্ণ টাকা নিছে, এই বইনে সব লয়ে গেছে স্বর্ণের জিনিস। আচ্ছা, উনি এত টাকা নিয়ে কি করছে? উনি কি বিবাহিত ছিল? হে বিবাহিত ছিল, একটা বাচ্চাও ছিল ছোট্ট। আর হে উড়াইছে, ধ্বংস করছে, টাকা ধ্বংস করছে। ধ্বংস করার পরে যে কলাইতে যাইয়া আর একটা বিয়া বইয়া ওই ঘরে একটা ছেলে হইছে। ওই ঘরে একটা ছেলে, মানে জামাই রেখে আরেকটা আবার বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে হইছে। আর হের জামাইরে সৌদি পাঠাইছিল আমার টাকা দেই। আচ্ছা, আমি আসার আগে, বাহারেতে আসার আগে আমার টাকা দিয়ে সৌদি পাঠাই দিছে। আর এমনি দিয়ে স্বামীরে পাঠাই দিয়া ওই আমার লগে ওই কইরা টাকা পয়সা নিয়ে আমার স্বর্ণের জিনিস লইয়া মাই অসুস্থ এই ঠুইয়া ওই গুন্ডাগুলো লগে লগে হুন্ডা দে ধরে পারতো। গ্রামের 5 জন কাজ শোনা পারবেন আপনারা, খালি আমার মুখের কথা না। তাই কলাইতে একটা বাড়ি করে থেকে গেছে। হে বর্তমান মারা গেছে, 3 বছর হইছে। মারা গেছে ক্যান্সার হইয়া। কে মারা গেছে? আমার ছোট বোনে। যে আপনার এই এতগুলো টাকা নিয়ে গেছে? টাকা নিছে, আমার 14 ভরি স্বর্ণ নিছে। আচ্ছা, হে ক্যান্সার হয়ে মারা গেছে। একটা বাড়ি কিনে থেকে গেছে কলাইতে, মেয়ের নামে। আর একটা ছেলে বানাইছে কলাইতে বিয়া বইয়া, ওই ছেলের নামে 2 জনের নামে দিয়ে গেছে এই বাড়িটা। আচ্ছা। আর আমি যে বিয়া বসলাম, আমি 1 পাগি জমিন পাইছিলাম, বহুত কষ্ট করে টাকাটা উঠাইছি 1 পাগি জমিনের। এখন আমার স্বামী এমরাতে দুশ্মন, আমার এমরাতে দুশ্মন হয়েছে আমার মেজ বোনের জামাই। আমার এক মুরাগনে গালাগালি পারে, তো এক আল্লাহ জানে আমি কি করছি। পুরা পৃথিবীর মধ্যে ভালো মন্দ মিলেই থাকে। জি, পুরা পৃথিবীর মধ্যে কি বাংলাদেশে খারাপ নাই? আচ্ছা। তাই বিদেশেও ভালো মন্দ মিলেই নিয়ে থাকে। তাই আমি 16টা বছর বিদেশ করলাম, আমার এত লাখ টাকা আমার ধ্বংস করলো। বাড়িটা ফিরত আনলাম, কিন্তু এর কাছে আমি সমাজে তো আমি কিছুই নেই। আমার খানকি খাতায় নাম দিয়ে দিছে আমার বাপে, যে অসুস্থ পড়ে রয়েছে। তোর বাপে ঘরে পড়ে রয়েছে, যিনি বাড়িটা কিনছে হের ফোন নাম্বার আমি আনছি, হের লগে আমার লগে যোগাযোগ আছে। আমার ছোট কাকা বাড়িটা কিনছে। তো হে বলছে তোর বাপে যে পড়ে রয়েছে বিছানে, তোরা কেউ আস না। তা আমার স্বামীর কাছে আমি টাকা চাই, আমার কিছু টাকা দেও, আমার আব্বাই বিছানে পড়ে রয়েছে। এটা আপনি দেশে থাকা অবস্থায়? হ্যাঁ, আমার আব্বারে দেখবার যাম আমি এই কিস্তি ডুবাই যাওয়ার আগে। কয় তোর যে ব্যাংকে টাকা আছে ওইটা ওখান উঠাই নেগা। আমার মেয়ের অসুস্থ হইলে কয় তোর ব্যাংকে টাকা আছে না, ওখান নেগা তুই, সমস্যা নাই। তো আমি ব্যাংকে গেলে 5,000 টাকা উঠাইলাম। উঠাইয়া আমার আব্বার দেখবার গেলাম। আমার আব্বাই বিছানে পড়ে রয়েছে। আমার বড় বোনের হাতে পায়ে ধরে হেসে লয়ে গেছি। আমি আজকে সারা রাত আব্বার কাছে থাকুম। আমি 1 মাস নিয়ে রাখছিলাম আমার আব্বারে। আমার স্বামী আমার চুল ধরে মারছে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর বাপের আইনে কে লিগে রাখলি 1 মাস? তারা হচ্ছে ফকিন্নির পোলাপান। আমার আব্বারে আমি যা খাওয়াইছি, আমার আব্বাই কইছে কি, মা তুই যা খাওয়াইছে আমার অন্তরে পাইছে মা, আমার কেউ খাওয়া নাই, আমার অন্তরে পাইছে মা। আমি তো তোমাকে খাই বেরিয়ে গেছি, আমি তোমাকে কষ্ট দেবে যাইনি। আমি যদি আমার বুঝি বুঝতাম, তাই 16 বছরে অর্ধেক কামাই যদি আমি রাখতাম, আজকে আমি ফকিরের বেশি কেন থাকুম, কে লেগে থাকুম আমি? তা আমার তো কোনো বিচার হয় না। আচ্ছা, আপনার বাবা? আমার বিচার হয় না। আমার বাবাই যে অসুস্থ পইরা রয়েছে, তা আমি গেছি মতন আমার মেজো বোনের জামাই আমার মারবার নিকা আহে। আমার মেজো বোনের জামাই আমার মারবার আহে, ইটা লইয়া ইটাতে মাথা ফাটে এলাম।
আর বন্ড বন্ড গালি দেয় আমার বন্ড বন্ড গালি দেয় যে সমাজের মধ্যে যত মানুষ আছে একখান হয়ে গেল গা। তারপরে যে বলছে গড্ডা বেচছে খরচ খামু, আমার বাবাই মরে নাই, আমার আব্বাই জিন্দা আছে, আমার আব্বাই সব শুনতে আছে, বাড়িঘর মাথায় নিচে ছিলে। আমার হাবুল যে আমার দাদির ছেলে অন্য ঘর হয়েছে, তো হে বলছে এই গড্ডা বিক্রি করে আমরা খরচ খাম, আমার বাবাই মরে নাই। আমার বাবা আউতাউ করতেছে, আমাকে দেয় দিতেছে। মরণ কি যন্ত্রণা, মরণের যন্ত্রণা যে বুক করে এই জানে। আমার বাবা আমাকে দেখাই দিতেছে গেটি কালাই না মা, আমার মাথা কালাই না মা। আমার মেজে বোনের জামাই হে আমারে ইটা নয় মারবানি গায়ে, আমার এই বন্ড বন্ড গালি দেয়। তো ওই যাওয়ার পরে আমার বাবা তারপরের দিন আমরা গেছি গে অত্যাচারের পরে আমরা গেছি গে। যাওয়ার পরে পরের দিন সকাল উনি আমার আব্বাই মারা গেছে, আমার আব্বাই নাই। তারপরে আইলাম, আইয়া দেখলাম কিন্তু আমার চোখ দিয়ে পানি বেরোয় না। সকালে আমি একটু শান্তি দিই, আমি একটু শান্তি দিয়ে গেছি না, আমার বাপের আমি সুখ শান্তি দেব। আমি কেন বিচার পাই না, আমি বিচার পাই না, আমি কোন বিচারই পাই না, আমি কোন বিচার পাই না। আমার তো সব ধ্বংস হয়ে গেছে, আমার কিছু নাই, আমি কোনো বিচার পাইনি, আমি কোনো বিচার পাইনি। আমি আপনাকে বলতে পারছি, আপনাকে বলতে বিচার চাই, আমি বিচার চাই, আপনারা তদন্ত চালান, আমি বিচার চাই। হ্যাঁ বাপে কয় তুই যে বিদেশ করছা, তুই বিদেশ করছা আমি জানি, আমি যাইলে বিয়ে করছি, কিন্তু কামাই করে খাই দিব, আমার কামাই করে খাই দিব, আমার জানি কুলাই না, আমার জানি কুলাই না, আমি কার কাছে কব, আমার জানি কুলাই না, আমি কেউর কাছে প্রকাশ করা পারি না, আমি একলা একলা যাই না, বিষয় কাঁদি। কি হইল, আমি কি করবার চাইলাম, কি হইল এটি, সবই তো আমার গেল গা, সবই আমার গেল গা। এখন বাড়িটা আমার মা যে অসুস্থ, ফিরে আর একটা বেচা দিছে, বাড়ি বেচা দিছে মতন আমার মেজ বোনের জামাই যে নিছিল আমার কাছে গনে না জানাই বাড়িটা টিকে নাই, কয় আমার আবার প্রতারণা করছে, চুরি করে যে বাড়িটা নিছিল ক্ষেতের লগে রেস্টি করে নিছিল, ক্ষেতরা খালি কিনে নিছে, বাড়িটা চুরি করে লয়ে গেছে, বাড়িটা টিকে নাই, বাড়িটা আমার মায়ের অসুস্থর পরই বাড়িটা বিক্রি করে হালাইছে, সম্পূর্ণ ঘটা টিকে গেছে আর এখানে টিকে নাই। আচ্ছা, আপনাদেরও দলিল ছিল কিন্তু আপনাদেরটা টিকে নাই, আর উনি যেহেতু আগে টিকে নাই, হ্যাঁ দলিল করে রাখছে, এটা চালাকি করে। আমি আজকে কেন আইলাম আপনাকে মাধ্যমে, আমি কেন আইলাম, আমার ভিতরে যেখানে উঠে আমার পুরো ছলটে কাম ছুটে যায়, আমার কল্পনা, আমার কিন্তু ঘুম ভেঙে গেছে, আমার ঘুম হারা হয়ে গেছে, আমার ঘুম নাই, কিন্তু পৃথিবীর মধ্যে কোনো বিচার পাইলাম না, আমি কোনো বিচার পাইলাম না আমি পৃথিবীর মধ্যে। আর যে আমি অত্যাচারের শিকার হইতাছি, আমি খালি অত্যাচারের শিকার হইতাছি। হ্যার বাপে কয় তুই 16 বছর যে বিদেশ আসিলি, আমি জানি, আমি যাইনি তো বিয়ে করছি, আমি তো জানি তোর কাছে টাকা আছে, তুই টাকা দিবি না, তুই কে লেগে দিবি না টাকা দিতেই হইব তোর,
আচ্ছা মানে আমার যে 8 লাখ টাকা আছে, আমি যদি আমার সন্তানের জায়গা পৃথিবী কোনো হানে তরে আমি থাকবার দেব না। কি বলে আবার একটু জানতে চাই। পৃথিবী কোনো হানে তোর আমি থাকবার দেব না। দেখুন তুই কি করে থাকস, কোন জায়গায় থাকস। আর আমি দুবাই থাকতে বলছে আমার মাইরা হলাইছিল, আমার মাইরা হলাইছিল, কারণ আমার বোনেরা এক না। আমি যে মারা যামু আমার কেউ আইব না, আর কেউ খোঁজখবর নইব না। আমাগো যে এমন অত্যাচার করছে, আমার কাকারা আমার বোনেরা বইনকে আলাদা করে ফালাইছে। কেউ এর বিপদ হইলে কেউ আইব না, আলাদা আলাদা করে মারটা আছে। একখান হইলে তো শক্তি অন্যরকম হয়ে যাইব। হ্যাঁ হ্যাঁ, যে আলাদা করে ফালাই জানি কোনো বেরেন না চালাই পারে, কোনো পুক্ত করে না ধরা পারে। আমাকে আলাদা করে ফালাইছে, কেউ লগে মিশবার দেয় না। এখন ওর বাপে কয় তুই যদি আমার ভাত না খাস পৃথিবী কোনানে তোর থাকবার দেব না। এভাবে হুমকি দেয় প্রতিনিয়ত। কোনো জায়গায় আমি তোরা থাকবার দেব না। আমি ভুল করছি, তোরে এসে ডেলটা মারলাম না কে, ঠিক এভাবে বলে। কি নিষ্ঠুর। তোরে এসে ডেলে কি লিগে মারলাম না, তোর উপরে এসে ডেলে ফালাইলে সবচেয়ে ভালো হইতো, উত্তম কাম হইতো। আমার স্বামী আমার এবারে এইভাবে হুমকি দেয়, আমারে হুমকি দেওয়ার পরে আজকে 9টা মাস ধরে আমার স্বামীর আমার লগে যোগাযোগ নাই। তা কইছি তুই তো চুরি করে নিছ, তোর আমি ঠিক করে দেবো কেমনে? আমি তো তোর বাড়ির জায়গা বেশি নেই, আমি তোর ক্ষেতের জায়গা বেচছি, তাহলে তুই ক্ষেতের জায়গা তুই পাবি, তোর বাড়ির জায়গা কই করে দেবো আমি? বাড়ির জায়গা চাই, বাড়ির জায়গা তুই ঠিক করে দিয়ে আমারে। আর আমার আব্বাই এই যে দলিল লইছি, আমার আব্বাই শুধু আমারে ছোট্ট একটা পুকুর দিছে। আমার বাপে বাড়ির বুকাল একটা পুকুর দিছে, সেই পুকুরটা যার ইচ্ছা যেসম খুশি পুকুরে মাটি উঠাইতেছে, যার যেসম খুশি। আপনার যে পুকুর সেটা আপনাকে কেউ জিজ্ঞাসা করে না? আপনারা 2টা মানুষ নিয়ে যান, দেখেন আর মাইশের পাশের জায়গাটা কিরকম আছে আর ওই জায়গাটা কিরকম আছে। আমার আব্বা বাহারে থাকতে ছোট্ট একটা পুকুর দিছে, কতটুক জায়গা। এই যে আমার আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাকে বলে না যে আপনার বোনকে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা ভুল করেছে কিংবা সেটা অনুতপ্ত হয় নাই? ইয়া খান ভাই যাওয়ার পরে ব্যাংকে ইয়া খান ভাই গেছিল আমার লগে, জি, যে ব্যাংকের ম্যানেজার বলছে টাকা কালকে উঠাই লেগেছে, তাই এখন বই আমার কাছে কি করে উঠাইলাম? হে বলছে এখন বই আরাম গেছে। আচ্ছা আচ্ছা, এখন বই আরাম গেছে। তো ইয়া খান ভাই গেছিল আমার লগে, গ্রামে আপনারা যান 2-1 লইয়া, আমার আর কোনো আমানত নাই, আমার আর কোনো আমানত দেয় না আমারে। আর এই যে আমার মায় থাকতে যে মায়ের নাম আসলো আমার 1 পাগি জমিন, এই যে 1 পাগি জমিন দেওয়ার পরে আমি বিক্রি করে আমার স্বামীরে দিছি। আপনার বাবা থাকতে যে জমিটা আপনাকে আপনার মায়ের গ্রামের 5 জন লয়ে দিছিল আমারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্রামের 5 জন লয়ে দিছিল, এই জমিটা আমি বিক্রি করে দিছি আমার স্বামীরে। এই জমিটা আমি বিক্রি করে আমার স্বামীরে দিছি 3,90,000 টাকা। টাকা দিব না, কিন্তু 5 লাখ টাকা পাগি বিক্রি হয়, কিন্তু টাকা দিব না। আমি 5 জনে উঠাইছি, গ্রামের 5 জনে। এখন আমার মেজো বোনের জামাই আমার যা পারে বন্ধ গালি দেয়, আমি এলাকায় ঢুকা পারি না। আচ্ছা, আপনার হাজবেন্ড নিয়ে এখন বর্তমানে কি সমস্যা সেটা আপনি আমাদেরকে জানাইছিলেন। এখন আমার হাজবেন্ড যে 1 সপ্তাহ ধরে যায় রইছে, এই কিস্তি যা আমি রোজার মধ্যে আসা হইছে, রোজার মধ্যে আসা হইছে আমার এই কিস্তে, কিন্তু আমার খুঁজে বাইর করছে। আবার ওই হ্যাঁ রাত্রি সুজন হ্যাঁ যে খালতো ভাই হ্যাঁ গো কাছে রয়েছে, বলতে আছে যে আমার তাড়াতাড়ি করে হ্যাঁ লগে পাঠাই দিতে, তাড়াতাড়ি করে পাঠাই দেবো। 3 দিন ধরে ভর্তি লাগাই দিছে, হ্যাঁ হ্যাঁ লগে আমার যাইবে নিকে কইতেছে। আমি যে বলতেছি আমি যাম না তোর লাগে, আমি তোর ভাত খাম না, আমি ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু এই শুনতে আছে না ওই জায়গায়। ডিভোর্স কেন দিতে চাচ্ছেন? ডিভোর্স আমি ডিভোর্স দিতেছি, ওই নেশা করে। আমার মুখে যদি না করতে পারে
পারেন তা আপনারা তদন্ত করা পারেন, আর আমার মেয়ের কাছে বাদ বাকি শোনা পারেন। আচ্ছা, ওনার বিষয়ে কি কিছু বলতে চান আপনি? আমার স্বামী আমার 2 বার করে, আমার সন্তানও জানে, আমার গলায় টিভি দিয়ে বাইরে হেলাইছিল, প্রায় 15 মিনিটের মতো রাখছিল গলায় টিভি দেয়। আর এমনি ওর চরিত্র তেমন ভালো না, সুবিধা না, নেশা পানি করে, নেশা বিক্রি করে, নেশা বিক্রি করে, ওর বিজনেসই এটা। আর আমি যে টাকা পাঠাইছিলাম একটা গাড়ি কিনবেন নিগে, ওই চালানটা দিয়েই নেশা বিক্রি করে, হে আর কোনো কাজ কাম করে না। আচ্ছা, এখন বর্তমানে ওনার যে গাড়ি কিনার কিংবা না কিছু কিনে নাই, এই গাড়ি কেনার টাকা দেয় এই নেশা বিক্রি করে বর্তমান। আচ্ছা, এই জন্য আপনি ওনার সাথে সংসার করতে চাচ্ছেন না? না, এর জন্য সংসার করতে চাইছি না। আর একই কথা, তুই যে বিদেশ করছা, 16 বছর বিদেশ করছা তোর বাপ মা থাকতে, তাই আমি দেখি বিয়ে করছি, আমি যাইনি বিয়ে করছি, আমি জানি তোর কাছে টাকা আছে, আমি জানি তোর কাছে টাকা আছে, এর জন্যই আমি তোর বিয়ে করছি। তাহলে তুই দিবি না কে টাকা? তোর দিতে হইবি। এরকম আর কোনো কাজ কাম করে না, হের বাপে বাদ বাকি যে হের রাইকে গেছি, হের বাপে সারাদিন ঘুম পারতো, আর রাত হইলে বেচা কিনির মধ্যে বিজনেসের মধ্যে থাকতো। হের উপরে অত্যাচার বহুত হয়েছে। যেরকম বাপে যদি অবহেলা করে, ফুবু কাকা সবাই তো অবহেলা করে, হের উপরে যে অত্যাচার হয়েছে হের মুখে শুনেন যে কি অত্যাচারটা হয়েছে হের উপরে। আর আমি রেখে গেছিলাম, যে আপনি বলবেন কই রেখে গেলেন, কার কাছে রেখে গেলেন, হিস্টোরিটা শুনেন। এখন আমার ছোট মামুর কাছে রাখছিলাম। আমার ছোট মামার কাছে রাখার পরে হ্যাঁ যে বহুত কাজ করাইছে জীবনে। হে আমার স্বামীর বাড়ি হয়েছে বিক্রমপুর, মুন্সিগঞ্জ, সিপাহীপাড়া সদর থানা। জীবনে হে দেখে নাই যে খড়ি কি জিনিস, যে চুলা মাটির চুলা কয়কারে আমাকে ওখানে আবার গ্যাসের চুলা আছে লাইনের, তাই হেরে দিয়া কাঁচা খড়িগুনি হেরে মাথায় দিয়া হেরে দিয়া টানাইছে এই খড়িগুনি। জীবনে হেরে দাম করাই নেই, যা একটা সন্তান আমার বহুত করে ওরে পালছি যত্ন করে। আর আমি হেরে লয়ে গেছিলাম, হের বাপেরে লয়ে গেছিলাম দেশের বাইরে আমি দুবাই রাখছিলাম। ওখানে হের বাপেও দেশে নেশা পানি করতো। নেশা পানি করার পরে এই পুরা টাকা আমার ধ্বংস কইরা তারপরে পড়ছে আমার মেয়েরে লইয়া। মেয়েরে লইয়া আসার পরে আমি 2টা বছর থাইকে ফিরে হের বাপের কাছে আইছি। বাপের কাছে আসার পরে আমার সামান সবকিছু ওই জায়গায় রয়েছে। তো আমি দলিল কটা লইয়া আমার ওই জায়গায় থেকে আসা। আমি আসার পরে ওর বাপে আমার বহুত মারধর করছে, রাত 3টা বাজে। যাই আমার শাশুড়ির কাছে পলাইছিলাম, আমার শাশুড়ির দরবার দেন আমার দেওরে আটকে রাখে, কয় তুমি যাও যেমন তাই ওইকে, এইসব তুমি ধরবা না। তাই আমি ওর বাপ খাইবার চাই না, ওই যে করে আমি চাই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সংসারে একটা আয়ু বরকত, আয়ু উন্নীতই, মেহনত করে কামামু। আমি মেহনতের কামাই, আমি লাঞ্চ ছাড়া বেলাই নাম কে লেগে যাম, পৃথিবীর মধ্যে সারা জীবন বেরো থাকবার এই নেই। আচ্ছা, আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কি বলতে চান? আমি হ্যাগো কাছে আমি সাহায্য চাই, যে আমার উপরে এমন অত্যাচার হইল, আর অত্যাচার হইতে আছে, হ্যাগ কাছে আমি সাহায্য চাই যে এটা সম্পূর্ণ তদন্ত কইরা হেরা যেন আমার একটু হেল্প করে। এক কাছে আমি সাহায্য চাই, কারণ আমার বাপ মায় বাড়িঘর শান্তি মতন থাকা পারে নাই, আমার বাপ মায় থাকতে এরা পা নাই। আর বুরহান বলছে আমার আব্বাই বাড়তে থাকতে যদি আমার আব্বারে দেখবার নিগাম বাড়িতে যাই, তাহলে আমার আব্বারে বুরহানে ঘেটি ধরে বাড়তে গনে বাড়ি করে দিব, আমার মেজো বোনের জামাই। আচ্ছা, আমি ওই বাড়িতে ওটা পারব না, এটা বুরহান বলছে। তা আমার আব্বাই কয়েকদিন বলছে তুই যদি আহস, তো বুরহান বলছে তুই যদি এই বাসায় আহ তা আমারে ঘেটি ধরে বাড়তে গুণ বাড়ি করে দেবো, তুই আমার বাড়িতে আহিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বাড়িতে আহিস না। এখন আমি সাহায্য চাই সবার, যে আপনারা সবাই তদন্ত করে আমার উচিত বিচার আপনারা করবেন, এটা কেমনে ভালো হয় আপনার কাছে আমি সাহায্য চাই। এই দুনিয়া সারা দেশবাসীর কাছে সাহায্য চান, কারণ আমি
আমি স্বামীর অত্যাচার সহ্য করতেছি, আমি সবার কাছে সাহায্য চাই, কারণ আমি তো অত্যাচার সহ্য করলাম, আমার সন্তানেরও বাস্তব দুনিয়ায় আমরা বাঁচবার চাই, একটু সাহায্য করবেন আপনারা সবাই। আর বাদ বাকি যদি শুনবার চান আমার মেয়ের মুখে শোনা পারেন, কারণ আপনারা বলা করেন যে আমি বানাই কই সব কথা, আমার মেয়ে জানে যে ওর বাপে কিভাবে চলে, কিভাবে কি করে, কি কাজ কাম করে, আমার মেয়ের কাছে শোনা পারেন ইচ্ছা করলে। ঠিক আছে, তো আজকে আমরা আপনার কথা শুনে জানতে পারলাম যে মূল ঘটনাটা। শুরুতে আপনার বাবা আপনার যে বোন জামাইকে, মেজ বোন জামাইকে বিদেশ যাওয়ার জন্য জমি মানে লগ্নি রেখে বাইরে, দেশের বাইরে পাঠাইছে। জি, পরবর্তীতে যে জমিটা, বাড়ির জমিটা থাকে সেটা আপনার বড় বোন জামাই ওনার নামে দলিল করে নিয়ে যায়। না, বাড়িটা দলিল করে নিয়ে যায়। বাড়িটা দলিল করে নিয়ে যায়। জি, পরবর্তীতে আপনার বাবার হাতে কোনো জমি থাকে না হাল চাষ করার মতো, মানে পরিবার পরিচালনা করার মতো ওরকম কোনো পরিস্থিতি থাকে না। জি, পরবর্তীতে আপনি একটা সময় দেশের বাইরে যান সংসারে যেই সমস্যাটা হাল ধরার জন্য। জি, তা পরবর্তীতে আপনি 15 বছর কিংবা 15 বছর নাকি একটু বেশি হবে, 16 বছর পরিশ্রম করে বাবার কাছে পাঠাইছেন প্রায় 80 লক্ষ টাকার মতো, কিন্তু আপনার সেই বাবাও সেই টাকা, আপনার যে আমানত, সেই আমানতটা কিন্তু রাখতে পারে নাই, এবং যে সেই আমানতটা কিন্তু আপনার ছোট বোনের কাছে উনি হস্তান্তর করে, এটা মানে ব্যালিগেল ভাবে। তো পরবর্তীতে আপনি যে বিয়েটা করছেন সেখানেও আপনি শান্তিতে নাই। পরবর্তীতে এখন যে ডিসিশনটা নিয়েছেন, আপনি আপনার যে হাজবেন্ড রয়েছে ওনার কাছ থেকে আপনি ডিভোর্স চাচ্ছেন, আপনি আলাদা হতে চাচ্ছেন। তো আজকে তো এতটুকু বিষয় আমরা জানতে পারলাম আপনার কথা শুনে। যারা দেশ বিদেশ আছেন ভাই বোনেরা, আপনারা নিজের হাতে রাখকে আপনার বাপ মেরে খাওয়াইবেন, কারণ বাপ মারাতে সব ফালাইবেন না, আর আমার মতন শিকার কেউ হইবেন না। আপনার কাছে অনুরোধ। টাকার শোকে অধিকটা কাতর হয়ে গেছেন, আর যেটা আপনি বলছেন যে জিন্দা মরা, তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যারা বিদেশে যে পরিশ্রম করেন, পরিবার প্রিয়জন ছেড়ে আপনারা বিদেশে যে পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনাদের যে টাকা, পরিশ্রমের টাকা, সেটা কারো হাত ছাড়া করবেন না, অবশ্যই নিজের হাতে রাখবেন। এটাই তো আপনি বলতে চেয়েছেন। কারণ মানুষ যদি মারা যায় এত কষ্ট পায় না, আর যারা জিন্দা হয়ে এত কষ্ট মেহনত করে কামায়, আর তাগো টাকা যদি এত কষ্টের টাকা জায়গা হাতে থেকে, আর একটা জিন্দা মরা, আমি জিন্দা মরা দুনিয়া, আমি তো জিন্দা মরা। অনুরোধ আপনারা যার আমানত তার কাছে রাখবেন, কোনো বাপ মা বান্ধব কের কাছে ছাড়বেন না, দিবেন খরচের টাকা, এগো খাওয়ানোর টাকা, আমার মতন ভুল কেউ করবেন না দুনিয়ায়। তো প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আসলে এরকম ঘটনা অনেকেরই ঘটে। প্রিয় দর্শক, আপনিও আপনার মনের কথা বলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, ইমেল করতে পারেন মানুষ ও জীবন। দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।